ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন তা ঠিক করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত হয়। পরে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, একটি কার্যকর, দায়িত্বশীল ও প্রাণবন্ত সংসদ প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। আগের স্পিকার না থাকায় আগামীকালের অধিবেশন শুরু করবেন জ্যেষ্ঠ কোনো সংসদ সদস্য। শফিকুল হকের প্রতিবেদন। নতুন এক বাস্তবতায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। অধিবেশনকে সামনে রেখে সংসদে সরকারের কৌশল নির্ধারণ সহ সার্বিক বিষয় নিয়ে বৈঠক করেছে ক্ষমতাসীন দল বিএনপির সংসদ সদস্যরা। বুধবার বেলা 11টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে নেতারা জানান, অধিবেশনের সভাপতি আর স্পিকার এবং ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেই জন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন এবং তার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। তার পরবর্তীতে সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। আর বৈঠক নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা, তিনি ঘোষণা করবেন এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে। একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়ার প্রত্যাশার পাশাপাশি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলে জানান জাতীয় সংসদের চিফ হুইপ। আমাদের লক্ষ্য হচ্ছে একটি কার্যকর, প্রাণবন্ত, দায়িত্বশীল সংসদ পরিচালনা করা এবং বাংলাদেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রীভূত করা, জাতীয় সকল বিষয় নিয়ে তর্ক হওয়া, বিতর্ক হওয়া এবং তার সমাধানের রাস্তা খুঁজে বের করা। আমরা চাই সংসদ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিতর্ক এবং সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি হোক। গণতন্ত্রের সৌন্দর্য হল মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করা। সেই লক্ষ্যেই আমরা সংসদকে একটি কার্যকর, প্রাণবন্ত ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ। অধিবেশনে বিরোধী দলের গঠনমূলক সহযোগিতাও কামনা করেন জাতীয় সংসদের চিফ হুইপ। আমরা বিশ্বাস করি পারস্পরিক শ্রদ্ধা, সংগ্রাম এবং ঐকমত্যের ভিত্তিতেই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সমাধান করা সম্ভব। শফিকুল হক, ৭১, ঢাকা। জুলাই সনদের আলোকে ডেপুটি স্পিকার সহ সকল পাওনা বুঝে নিতে চায় বিরোধী দল। গণভোটে পাশ হওয়া সব প্রস্তাব বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথেও ভূমিকা রাখার কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তাদের দাবি অব্যাহত রাখবেন। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বুধবার বৈঠকে বসেন বিরোধী দলের সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনে নিজেদের সভাকক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে সংসদের এলডি হলে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, ডেপুটি স্পিকার সহ বিরোধী দলের সকল প্রাপ্য জুলাই সনদের আলোকেই চান তারা। আমরা চাই জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের দায়িত্ব, ন্যায্য দায়িত্ব পালন করতে পারি। আপনারা দোয়া করবেন। সরকারের ইতিবাচক কাজে সমর্থন পুনর্ব্যক্ত করে ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটে থাকা সকল বিষয় বাস্তবায়নে সংসদ ও রাজপথে ভূমিকা রাখবেন তারা। যে 4টি বিষয়ে গণভোটে দেওয়া হয়েছিল তার সবগুলি হুবহু গ্রহণ করা হোক, বাস্তবায়ন করা হোক। আমাদের পক্ষ থেকে এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। বাকি অধিবেশন শুরু হলে আরও যে সমস্ত বিষয় প্রসঙ্গক্রমে আসবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা এটা স্থির করেছি যে আমরা অবশ্যই
অপ্রাসঙ্গিক কোনো ভূমিকা রাখবো না, আমরা প্রাসঙ্গিক ভূমিকা রাখবো। এর আগে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তাদের দাবি অব্যাহত থাকবে। আমরা যেটা বলে এসেছি যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। সেই বিষয়ে আমাদের আগামীকালকে ভূমিকা কি থাকবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনো চলমান আছে। এ সময় বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ তাহের দাবি করেন, এই সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার অধিকার নেই। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তোলা হবে অন্তর্বর্তী সরকারের সময় পাশ হওয়া ১৩৩টি অধ্যাদেশ। রাষ্ট্রপতির ভাষণ সহ বিভিন্ন ইস্যুতে সংসদ হবে প্রাণবন্ত, তেমনি নানা বিষয় নিয়ে বিতর্কে উত্তপ্ত হতে পারে পার্লামেন্ট, এমনটাই মনে করছে বিরোধী দল। এছাড়া প্রথম অধিবেশনে প্রাধান্য পাবে জুলাই সনদ, সমর্থন থাকবে সরকারের ইতিবাচক কাজে, জনস্বার্থের বাইরে গেলে হবে প্রতিবাদ। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদ নির্বাচনের পর ১ মাসের মধ্যেই শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। লম্বা সময় পর এবার সংসদ পাচ্ছে শক্তিশালী সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও। কেমন হবে প্রথম অধিবেশন, কি কি থাকবে সেখানে জানালেন ক্ষমতাসীন দলের নেতারা। সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা ১৩৩টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদের কয়েকটি কমিটি নির্বাচিত হয়, যেমন বিজনেস অ্যাডভাইজরি কমিটি, যেটা কার্য উপদেষ্টা কমিটি বলে, সেটা সংসদ কমিটি সহ আরও কয়েকটি কমিটি হবে। অতীতের ন্যায় নয়, গণতান্ত্রিক উপায়ে বিরোধী দলকে সম্মান করে বিরোধী দলও গঠনমূলক ভূমিকা পালন করবে। রাষ্ট্রপতির অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে, স্পিকার নিয়োগ হবে, ডিপটি স্পিকার নিয়োগ নির্বাচিত হবে, শপথ হবে। তবে প্রথম অধিবেশনে প্রাণবন্ত হবার পাশাপাশি হতে পারে উত্তপ্ত, বয়কট করা হতে পারে রাষ্ট্রপতির ভাষণ, ইঙ্গিত এই জামায়াত নেতার। কালকের অধিবেশনে খুবই উত্তপ্ত অনেকগুলো বিষয় আলোচনা হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে জুলাই জাতীয় সনদ। প্রথা অনুযায়ী প্রেসিডেন্ট সংসদে বক্তব্য রাখেন, তো প্রেসিডেন্টের ভাষণে বিরোধী দল থাকবেন কি থাকবেন না এটা এখন ফয়সালা হবে। যদিও প্রথম অধিবেশনেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে আশা এই রাজনৈতিক বিশ্লেষকের। সরকারি দল, বিরোধী দল সবাই যার যা জায়গা থেকে সংসদীয় যে রীতিনীতি আছে সেগুলো মেনে সংসদ প্রাণবন্ত হবে, সেটি আমি প্রত্যাশা করছি। তবে এটিও পাশাপাশি আমরা ধারণা করছি যে বিরোধী দলের জায়গা থেকে হয়তো রাষ্ট্রপতির প্রশ্নে হয়তো তাদের আপত্তি থাকতে পারে। প্রথম অধিবেশনে না উঠলেও জুলাই সনদ নিয়ে পরবর্তী সেশনে আলোচনা হবে বলে মনে করেন তিনি। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। দেশের উন্নয়নে জরুরি অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সংস্কার ও সুশাসন নিশ্চিত করা, একই সাথে বিনিয়োগ বান্ধব পরিবেশ, টেকসই জ্বালানি ও মানব সম্পদ উন্নয়ন সহ ত্রয়োদশ জাতীয় সংসদের কাছ থেকে নানা কিছু প্রত্যাশা অর্থনীতিবিদদের। আর ব্যবসায়ীদের আশা, তাদের চাওয়া পাওয়ার মাঝে ব্যবধান কমাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে এই সংসদ। সেই সাথে নতুন সরকারকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তারা। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন বিএনপি সরকারের কাছে প্রত্যাশার পারদ চড়া। কার্যকর সংসদীয় গণতন্ত্র, সংবিধান সংস্কার, নারীর প্রতিনিধিত্ব, তরুণদের সম্পৃক্ততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংসদীয় কমিটির সক্রিয়তা এবং দুর্নীতি ও কালো টাকার প্রভাব রোধ, এমন নানা প্রত্যাশা নতুন সংসদের কাছে। অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বান্ধব পরিবেশ ও ব্যবসা সহজীকরণ, টেকসই জ্বালানি অবকাঠামো, রাজস্ব নীতি ও কর সংস্কার এবং কর্মসংস্থান ও মানব সম্পদ উন্নয়ন সহ ত্রয়োদশ জাতীয় সংসদের কাছ থেকে নানা কিছু প্রত্যাশা করলেন অর্থনীতিবিদেরা। ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি কেমনে তৈরি হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে, সেইটা নিয়ে অন্তত একটা অধিবেশন আলোচনা হওয়া উচিত। সেখানে ঋণ খেলাপি নিয়ে আলোচনা হওয়া উচিত, সেখানে টাকা পাচার নিয়ে আলোচনা হওয়া উচিত, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের হোয়াইট পেপার নিয়ে আলোচনা হওয়া উচিত এবং ইতিমধ্যে ওই একই ধরনের যেসব
পদক্ষেপ হয়েছে সেটা নিয়ে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে আলোচনা সমালোচনা হওয়া উচিত। তো অনেকগুলি ভালো ভালো সংস্কার কর্মসূচি সেখানে আছে, সেটা ব্যাংকিং সেক্টর বলি আর আমাদের রাজস্ব আহরণ বলি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা বলি। তো সেগুলোতে তো অবশ্যই আমার মনে হয় যে অধ্যাদেশগুলি করা হয়েছে সেগুলোকে পার্লামেন্টে পাশ করা এবং যেগুলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন এগুলোর সাথে যেগুলো আমাদের অগ্রাধিকার পাওয়ার অধিকার আছে বলে আমার মনে হয় সেগুলো তারা নিশ্চয়ই এগুলো তারা পার্লামেন্টে আলাপ আলোচনা করবেন, উত্থাপন করবেন এবং সেগুলো পাশ করবেন। ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকিন আহমেদ বললেন, সব সরকারের আমলেই তাদের প্রত্যাশা প্রাপ্তির মাঝে বিস্তর ব্যবধান থাকে। তার আশা এই সরকার তাদের চাওয়া পাওয়ার মাঝে ব্যবধানটা কমাবে। আমরা তো সবসময় চাওয়া এবং পাওয়ার তো কোনো শেষ নাই, ঠিক না? এবং সব কিছুই যে চাওয়ার মধ্যে আমরা পেয়ে যাব সেটাও এক্সপেক্ট করাটা ঠিক না এবং আমরাও এক্সপেক্ট করি না। কিন্তু যখন আমরা দেখি যে কিছুটা স্টেপ হয়েছে সেটাও কিন্তু অনেক আশা দেয়, ঠিক না? আমাদের প্রবলেম আছে 10টা এবং কোনো সরকারই কিন্তু এটা ওভারনাইট 10টা প্রবলেমই সলভ করতে পারবেন না। ওনারা যদি একটা শর্ট টার্মে 3-6 মাসের মধ্যে তার মধ্যে 2-3টা প্রবলেমও অ্যাড্রেস করতে পারেন আর বাকি প্রবলেমগুলোর কাজটা শুরু করেন, সেটাও কিন্তু অনেক বড় পাওয়া। নতুন সরকারকে ব্যবসায়ী মহল সার্বিকভাবে সহযোগিতা করবে বলে জানান ডিসিসিআই প্রেসিডেন্ট। আমরা ওনাদের সাথে একসাথে কাজ করব, একযোগে কাজ করব। আর সংসদের একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো পাবলিক প্রাইভেট সেক্টরের ওনাদের ডায়ালগটা। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা। মুসলমান আপৎকালীন পরিস্থিতি বিবেচনায় ভারতকে ডিজেলের সরবরাহ বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। তবে কি পরিমাণ বাড়ানো হবে তা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল আহসান মাহমুদ টুকু। এদিকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের অনুরোধ তার দেশকে জানাবেন তিনি। শারমিন নীরা রিপোর্ট। দেশে গড়ে প্রতিদিন ডিজেলের চাহিদা প্রায় 12,000 টন। সেই হিসেবে মাসে চাহিদা 3.5 লাখ টনের বেশি। যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানি সংকটে এর বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে ভারত ও চীন থেকে জ্বালানি আনার চেষ্টার উদ্যোগ নিয়েছে সরকার। ভারত প্রতি মাসে পাইপলাইনে 15,000 টন ডিজেল দেবে। তবে আপৎকালীন পরিস্থিতি বিবেচনায় এর পরিমাণ আরও বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ। বুধবার সচিবালয়ে দেশটির হাইকমিশনারের সাথে বৈঠক শেষে এই আবেদনের বিষয়টি জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সেটা আমরা বলছি যে তেল বাড়ানোর জন্য তেল বাড়াই দিতে বলছি। এখন কি বাড়ে তারপরে বুঝবো যে কত বাড়ছে। এ সময় ভারতীয় হাইকমিশনার জানান, জ্বালানি সরবরাহ বাড়ানোর বাংলাদেশের অনুরোধ তা সরকারকে জানাবেন তিনি। আমাদের দুদেশের শক্তিশালী পাওয়ার এনার্জির কানেক্টিভিটি রয়েছে। কিভাবে এটা আরো শক্তিশালী করা যায় সেই বিষয়ে আলোচনা করছি। আজ একটা ফর্মাল রিকোয়েস্ট পেয়েছি কিভাবে এই সহযোগিতা আরো বাড়ানো যায়। তিনি জানান, বাংলাদেশের সাথে বিনিয়োগ সহ অন্যান্য সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। শারমিন মীরা, ৭১, ঢাকা। আগামী 6 থেকে 9 মাসের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করবে সরকার। এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সেই সাথে বাংলাদেশ চীন বিমানের ফ্লাইটের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। এদিকে চীনা রাষ্ট্রদূত বলেছেন, কক্সবাজার সমুদ্র সৈকত আধুনিকায়নে বিনিয়োগ করতে চায় বেইজিং। শারমিন নীরা রিপোর্ট। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, 3rd টার্মিনাল চালু হতে সময় লাগবে 6 থেকে 9 মাস। 3rd টার্মিনালের ব্যাপারে আমরা ইমিডিয়েটলি মিটিং করব। ওই আগের যে কন্ট্রাক্ট ছিল জাইকার সঙ্গে, জাপানের সঙ্গে, তাদের রিভিউ করার চেষ্টা করতেছি। যদি এটা ওদের সঙ্গে হয়ে যায় তাহলে আমরা করব, আর না হলে আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে ওএনএমটা করব। চীনের সাথে বাংলাদেশ যোগাযোগ বাড়াতে ফ্লাইটের সংখ্যা বাড়বে বলেও জানান তিনি। কিছু ফ্লাইট আছে আমাদের সঙ্গে, প্রায় সপ্তাহে 12টা ফ্লাইট যায়। সেক্ষেত্রে তারা 3টি ফ্লাইট আরও বর্ধিত করতে চায়। সে ব্যাপারে তারা আমাদের কাছে ফ্রিকোয়েন্সি চেয়েছে। আমরা বলেছি তাদেরকে অ্যাপ্লাই করার জন্য, উই লুক ইনটু ইট, অ্যান্ড আমরা যাতে আরও 3টি ফ্লাইট বাড়িয়ে দিতে পারি। এ সময় চীনা রাষ্ট্রদূত বলেন, দুদেশের পর্যটন ও বিমান চলাচল নিয়ে আলোচনা হয়েছে। কক্সবাজারের সমুদ্র সৈকতের আধুনিকায়নে বিনিয়োগ করতে চায় তারা।
বিশ্বের দীর্ঘতম এই সৈকতকে কিভাবে আরও পর্যটন উপযোগী করা যায় তা নিয়ে পর্যালোচনা করা হবে। বাংলাদেশের সাথে অর্থনৈতিক বাণিজ্যিক সুসম্পর্ক রেখে সব ধরনের সহায়তায় পাশে থাকবে চীন। বাংলাদেশের ব্যবসায়ীদের সুবিধার্থে চীনের সাথে ফ্লাইটের সংখ্যা বাড়ছে। বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সুসম্পর্ক রেখে সব ধরনের সহায়তা করবে চীন। শারমিন মীরা, ৭১, ঢাকা। গত বছরের চেয়ে এবার ঈদযাত্রা বেশি স্বস্তিদায়ক হবে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। বুধবার মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক শ্রমিকদের সাথে বৈঠকের পর তিনি আরও বলেন, এবার মহাসড়কে লক্কর ঝক্কর বাস নামতে দেওয়া হবে না। অন্যদিকে শ্রমিকদের দাবি, ঈদের সময় প্রতি বাসে অন্তত ১০০ লিটার তেল দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ঈদযাত্রার প্রস্তুতি ও চাঁদাবাজি রোধে মহাখালী বাস টার্মিনালে মালিক ও শ্রমিকদের সাথে বৈঠক করেছে ঢাকা মহানগর পুলিশ। বৈঠকে মালিক ও শ্রমিকরা যানজট ও তেল সংকট নিয়ে তাদের আশঙ্কার কথা জানান। যদি পর্যাপ্ত তেল দেওয়া না হয়, এই 10 লিটার বা 12 লিটার তেল দিয়ে কোনো গাড়ি টার্মিনাল ছেড়ে যেতে পারবে না। সর্বনিম্ন হলো 100 লিটার তেল প্রতিটি গাড়িতে দিতে হবে। এই অবস্থা যাতে নিরসন হয়ে যায়, সরকারে আসুক, আমরা হস্তক্ষেপ এবং সমাধানের জন্য চেষ্টার আহ্বান জানাচ্ছি। নইলে ঈদের সময় যদি আমাদের তেলের পাম্পে অনেক দীর্ঘ লাইন হয়, এদিকে যদি যাত্রী বেশি থাকে, আমরা কিন্তু সেটাকে ব্যাকআপ করে আমাদের জন্য কষ্ট হবে। শুধু পুলিশ থাকলে হবে না, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী থাকলে রাস্তাঘাটগুলো ক্লিয়ার থাকবে, গাড়ি ঠিক মতো নামবে, যাত্রী নিয়ে যেতে পারবে। শ্রমিক নেতা ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আগের চেয়েও ভালো ঈদযাত্রার ব্যবস্থা করতে বলেছেন প্রধানমন্ত্রী। অ্যাকশনটা দৃষ্টান্তমূলক যদি হয়, তাৎক্ষণিক হয়, তার একটা সুফল পাওয়া যায়। আমরা এই যে মনিটরিং একটা পর্যবেক্ষণ কমিটি হচ্ছে, বাংলাদেশের রোড ট্রান্সপোর্টে বিরাজমান সকল অনিয়ম আমরা বন্ধ করার জন্য আমরা নীতিগতভাবে একমত হয়েছি। আর ডিএমপি কমিশনার জানান, বাস টার্মিনালে পোশাকধারী ও ট্রাফিক পুলিশের পাশাপাশি থাকবে ডগ স্কোয়াড, বম ডিসপোজাল ইউনিট ও সোয়াটের নজরদারি। ভাড়ার বিষয়টি মনিটর করার ঘোষণাও দেন তিনি। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যতটা না সিরিয়াস, আমরা তার চেয়ে বেশি সিরিয়াস এই আগামী ঈদযাত্রা নিরাপত্তা এবং ট্রাফিক জ্যাম কমানোর জন্য। মোবাইল কোড পরিচালনা করবে লক্কর চক্কর বাস যেখানে মেরামত করা হয়। এই হেল্প ডেস্কের এখানে বাসের ভাড়ার তালিকাটা টানিয়ে দিবেন এবং বাসের শিডিউল, কোন বাসটা কখন আসবে, কোনো কারণে কোনো বাস যদি শিডিউল ফেল করে প্যাসেঞ্জারদের জানিয়ে দিবেন। তিনি আরও জানান, যানজট নিরসনে রাস্তার গতিপথ পরিবর্তন করা হতে পারে, একমুখী হতে পারে কিছু রাস্তা। এক ড্রাইভারকে দিয়ে ৪-৫ ঘন্টার বেশি বাস না চালানো এবং রাস্তার যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী না তোলারও নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। আমরা গার্মেন্টস সেক্টরকে অনুরোধ করছি যে ধাপে ধাপে তারা যাতে ছুটি দেয়। এবার রাস্তায় যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিরসনে ৬টি সংস্থা একসাথে কাজ করছে বলেও জানান তিনি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার ঘুষ চাওয়ার অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি কাজ শুরু করেছে। বুধবার চিফ প্রসিকিউটর জানান, এই কমিটি ৫ই আগস্টের পর করা মামলা সহ সব কার্যক্রম খতিয়ে দেখবে। কারো বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ আমলে গুম খুনের অপরাধের বিচার শুরু হয়। ইতোমধ্যে রায়ও হয়েছে ৩ মামলার, আরও একটি অপেক্ষমান। এছাড়া বিচারিক কার্যক্রম শেষের দিকে আছে আরও বেশ কয়েকটির। এসব মামলার কার্যক্রমে প্রসিকিউশনের একাধিক সদস্যের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগের কথা শোনা যায়। এবার সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ দেওয়ার অডিও ফাঁসের ঘটনা বিতর্ক বাড়িয়ে দেয়। স্বয়ং চিফ প্রসিকিউটরই বলছেন, এমন ঘটনা বিচারকে প্রশ্নবিদ্ধ করে। সাইমুমের ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি। একটা অভিযোগ এসছে, যে অভিযোগটাকে আমরা হালকাভাবে দেখছি না। একই সাথে এই ট্রাইব্যুনালে আরও যদি কোনো অভিযোগ থেকে থাকে, এই সমস্ত কিছু বিষয়ে একটা বিস্তারিত তথ্য উদ্ঘাটন করবার জন্যে আমার নেতৃত্বে আমরা ৫ সদস্য বিশিষ্ট একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি। তিনি ওই কমিটি কি কি বিষয়ে তদন্ত করবে তাও তুলে ধরেন গণমাধ্যমের সামনে। আমাদের এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে, আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো
অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন। সেই বিষয়টি আমরা তথ্য উদ্ঘাটন করব। যদি তাদের বিরুদ্ধে সাবস্টেন্টিভ কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য 30 মার্চ ঠিক করেছেন ট্রাইব্যুনালে। মানুল মারুফ, ৭১, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এর আয়োজন হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু। এ সময় ডক্টর খলিলুর রহমান বলেন, প্রবাসীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে লন্ডনস্থ হাই কমিশন পরিদর্শন করে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বক্তা পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, শীঘ্রই সিলেটের ক্ষেত্রে রেল ব্যবস্থার উন্নয়ন, সিলেট এয়ারপোর্টে প্রবাসীদের মানসম্মত ব্যবস্থাপনা, হয়রানির শিকার থেকে পরিত্রাণ, সিলেট এয়ারপোর্টের ফ্লাইট সংখ্যা বাড়ানো সহ সকল সুবিধার ব্যবস্থা করা হবে। রেল লাইনেরও উন্নয়ন হইব শীঘ্রই। আর আমি গিয়া ইনশাআল্লাহ আলিফুল্লাহ সাহেবকে বইয়া যাতে সিলেট এয়ারপোর্টও প্রবাসী যেটা অনেকটা মান উপযোগী ব্যবস্থাপনা, যাতে কেন একটা ব্যবস্থা থাকে, লাউঞ্জর রিসিভ করার এবং মানে সব স্মুথ কার্যক্রম হয়, যাতে কোনো প্রবাসীরা হয়রানির শিকার না হয়। যারা হুমায়ুন কবির এবং আমি আমাদের হাই কমিশনে গিয়েছি পরিদর্শন করতে। সেইখানে আমরা হাই কমিশনের সদস্যদেরকে বলেছি যাতে আপনাদের সেবা সর্বোত্তমভাবে তারা প্রদান করেন এবং এই বিষয়ে আমরা কোনো ধরনের গাফিলতি সহ্য করব না। হতাশার সাগর থেকে বেরিয়ে আসার ক্ষণ যেন বাংলাদেশের ক্রিকেটে। ওয়ানডে ফরম্যাটে খারাপ সময় তরুণ, তারপর টি20 বিশ্বকাপ মিস। সেই হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ, আর সেখানে বাংলাদেশ কামব্যাক করলো দারুণভাবেই। পাকিস্তানকে হারালো 8 উইকেটে। প্রথমে ব্যাট করতে নেমে নাহিদ রানার ঝলকানিতে মাত্র 114 রানই গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশ সেই টার্গেট চেস করে 35 ওভার বাকি থাকতেই খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। চিরচেনা হোম অফ ক্রিকেটের গ্যালারিকে সাক্ষী রেখে বলটা হাতে নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে আসছেন নাহিদ রানা, বাংলাদেশের সুপার এক্সপ্রেস বোলার। এই মিরপুরের মাঠেই ওয়ানডে ফরম্যাটে করে ফেলবেন নিজের সেরা স্পেল, সেটা কে জানতো। তাই তো এই স্পেশাল টাইমে রানাকে মনে হচ্ছিল গ্রিক পুরাণ থেকে উঠে আসা কোনো এক দেবতা যেন। তবে পাকিস্তানের ব্যাটারদের কাছে ঠিক দেবতা নয়, নাহিদ রানা যেন হয়ে উঠেছিলেন সাক্ষাৎ যমদূত। হোম টিমের ক্যাপ্টেন মেহেদি মিরাজ টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাকিস্তানকে। মজার বিষয়, ম্যান ইন গ্রিনদের 2 ওপেনার সাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাত শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু তারপরেই নাহিদ রানাকে বল করতে আনলেন ক্যাপ্টেন মিরাজ। ইনিংসের 10ম ওভারে টি20 বিশ্বকাপে দারুণ এক সিজন কাটিয়ে আসা ফারহান যেন চোখে দেখলেন সর্ষে ফুল। পাওয়ার প্লের শেষ বলে আউট হলেন 38 বলে 27 রান করে। ভাঙে ওদের 41 রানের ওপেনিং জুটি। শামিল হোসেনকেও তারপর তুলে নেন রানা তার এক্সট্রা পেস দিয়ে। তারপর মাস সাদাকাতকে ফিরিয়েছেন দারুণ এক শর্ট বলে। তার ব্যাটে আসে 28 বলে 18 রান। 16 নম্বর ওভারে ফিরে এসে অ্যাবসলুট বিউটিফুল সাকার বলে তুলে নেন মোহাম্মদ রিজওয়ানকেও। 20 বলে 10 রান করে ক্রিজে ছিলেন এই উইকেট কিপার ব্যাটার। রানা নিজের ফাইফার পেয়ে যান 5 রানে ব্যাট করতে থাকা সালমান আঘাকে তুলে নিয়ে। তাকেও ফিরিয়েছেন ওই শর্ট বলেই। নাহিদ রানা থামলেও বাকিদের তখন যেন জ্বলে ওঠার সময় হলো। ক্যাপ্টেন মিরাজ আব্দুল সামাদকে ফেরালেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই পাকিস্তানি ব্যাটার। তাকে সহ মিরাজ পেয়েছেন আরো জোড়া উইকেট। শেষ দিকে ফাহিম আশরাফ 47 বলে 37 রানের লড়াই করেছিলেন, তবে তাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। পাকিস্তান শেষ পর্যন্ত থেমেছে 114 রানে। জবাব দিতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারিয়ে ধাক্কা খায় টাইগাররা। শাহিন আফ্রিদির বলে 4 রানের নিজের উইকেট হারান। তবে অন্য পাশে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছিলেন তানজিদ তামিম।
তুলে নিয়েছেন ক্যারিয়ারের 5 নম্বর ওয়ানডে 50। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 67 রানে। তাকে সঙ্গ দেয়া নাজমুল শান্ত 27 রানে আউট হয়েছেন মোহাম্মদ ওয়াসিমের বলে একেবারে শেষ বেলায়। দুজনের পার্টনারশিপ ছিল 67 বলে 82 রানের। তামিমের সাথে 3 রান করে নট আউট ছিলেন লিটন দাস। 15 ওভার 1 বলেই টার্গেটে টাচ করে টাইগাররা। খালিদ জামিল, 71। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে।